এবারে আমরা এই যে বর্ণালী কি, বর্ণালী কিভাবে তৈরি হয়, শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী জিনিসটা কি, এটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়েছি। এবারে এই বর্ণালীর উপর বেস করে ভিত্তি করে আমরা কৃত্রিমভাবে বিভিন্ন রকম আলো উৎপন্ন করে তাদেরও বর্ণালী তৈরি করতে পারি। ঠিক আছে, যে কোনো আলোক উৎস থেকে নির্গত আলোর বিচ্ছুরণ ঘটিয়ে আমরা বিভিন্ন বর্ণালী পেতে পারি। এই বর্ণালী বিভিন্ন রকমের হয়। পারমাণবিক তথ্য থেকে বিভিন্ন ধরনের বর্ণালীর সৃষ্টির কারণ আমরা পাই। এই নিয়ে পরমাণু অধ্যায়ে অর্থাৎ ক্লাস টুয়ের বেরিয়ে তোমার আধুনিক পদার্থবিদ্যা চ্যাপ্টারে আছে, কিন্তু তোমার সেটা তো আর এবারে আর পরীক্ষা হবে না, বাদ চলে গেছে। কোয়ান্টাম, পরমাণু, পারমাণবিক নিউক্লিয়াস এগুলো সব বাদ চলে গেছে। ওইখানে মোটামুটি আলোচনা করা আছে, তোমরা কেমিস্ট্রিতেও পড়ে থাকবে। তো এইখানে আমরা যেসব বিভিন্ন আলোক উৎস থেকে যে সমস্ত বর্ণালী পাওয়া যায় তাদের প্রধানত সেই বর্ণালীগুলোকে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী, অর্থাৎ আলোক উৎস থেকে আলো উৎপন্ন হবে, নির্গত হবে, সেই নির্গত আলো যদি বর্ণালী যদি বিশ্লেষণ করি সেটা বলে নিঃসরণ বর্ণালী। আর একটা হচ্ছে শোষণ বর্ণালী, অ্যাবজর্পশন স্পেকট্রাম। ঠিক আছে, তো আমি প্রথমে এই নিঃসরণ বর্ণালী নিয়ে একটু আলোচনা করব। নিঃসরণ বর্ণালী মানে কি? মানে বর্ণালী একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী, নিঃসরণ করছে, আর একটা হচ্ছে শোষণ বর্ণালী। নিঃসরণ বর্ণালী আবার তিনটে পার্ট আছে। একটা হচ্ছে আমরা আলোচনা করব নিরবিচ্ছিন্ন বর্ণালী, রেখা বর্ণালী আর কোটি বর্ণালী। নিরবচ্ছিন্ন বর্ণালী, রেখা বর্ণালী আর কোটি বর্ণালী। রেখা বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী, কোটি বর্ণালী, তিন ধরনের বর্ণালী আছে। একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, এটাকে বলা হয় লাইন স্পেকট্রাম, আর এটাকে বলা হয় ব্যান্ড স্পেকট্রাম। এই তিন ধরনের বর্ণালী আছে। তো কিভাবে কি তৈরি করা হয় এগুলো থেকে সেরকম বিশেষ কোশ্চেন কিছু পড়ে না, শুধু তোমাদের শর্ট কোশ্চেন থাকে। তো জিনিসটা কি একটু জানতে হবে, কিভাবে উৎস মানে কিভাবে তৈরি করা হয়, আর বৈশিষ্ট্য, এই সব বর্ণালীর বৈশিষ্ট্যগুলো কি একটু জানতে হবে। তো নিরবিচ্ছিন্ন বর্ণালী এটা আমরা আলোচনা করে ফেলেছি। অর্থাৎ এই যে সূর্য থেকে আগত আলো, সেটা যদি প্রিজমে ফেলা হয় তাহলে 7টা বর্ণে ভেঙে যাচ্ছে। 7টা বর্ণ কন্টিনিউয়াসলি পরপর থাকবে, নিরবিচ্ছিন্নভাবে থাকবে। সবার নিচে বেগুনি, তারপর নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো 7টা বর্ণ নিরবিচ্ছিন্নভাবে অর্থাৎ পরপর থাকবে, মাঝখানে কোনো কালো অংশ বলে কিছু থাকবে না, লাল থেকে বেগুনির মধ্যে কোনো ফাঁক থাকবে না। এই ধরনের বর্ণালীকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। 7টা বর্ণ পর্যায়ক্রমে থাকবে। সূর্য থেকে আগত আলো বর্ণালী বিশ্লেষণ করলে এইরকম বর্ণালী আমরা পাই। আর আমরা কিভাবে তৈরি করতে পারি ঘরে, এই যদি উৎস এগুলো একটু রিডিং পড়বে তাহলে বুঝতে পারবে কিভাবে তৈরি হচ্ছে। উচ্চ উষ্ণতায় ধরুন ভাস্বর, কঠিন ও তরল পদার্থ থেকে এ ধরনের বর্ণালী নির্গত হয়। যে কোনো কঠিন বা তরল পদার্থকে অনেক উচ্চ উষ্ণতায় যদি একেবারে ভাস্বর অবস্থায় যদি আমি উত্তপ্ত করি, যেমন জ্বলন্ত বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, শ্বেততপ্ত গলিত ধাতু, এইসব লোহার টুকরোকে বেশ গরম করলে সেটি লাল হয়ে যায়, এই অবস্থাটাকে বলা হয় লোহিত তপ্ত অবস্থা। ওই টুকরোকে আরও গরম করলে সেটি একসময় সাদা হয়ে যায়, একে বলা হয় শ্বেততপ্ত অবস্থা। শ্বেততপ্ত ধাতু কঠিন অবস্থাও থাকতে পারে, তরল অবস্থাও থাকতে পারে।
জ্বলন্ত বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট শ্বেততপ্ত অবস্থায় থাকে এবং জ্বলন্ত বৈদ্যুতিক হিটারের ফিলামেন্ট লোহিত তপ্ত অবস্থায় থাকে। ঠিক আছে, এই ধরনের অবস্থায় নিয়ে গেলে সেখান থেকে আলো উৎপন্ন হয়। সেই আলোকে বর্ণালী বিশ্লেষণ যন্ত্রে অর্থাৎ প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে এরকম নিরবিচ্ছিন্নভাবে 7টা বর্ণ তৈরি হয়। এগুলো বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালীর হলুদ অংশটির উজ্জ্বলতা সবচেয়ে বেশি হয়, আর হলুদ অংশ দুপাশে অর্থাৎ উপরের দিকে গেলে লাল আর নিচের দিকে গেলে বেগুনি, এই প্রান্তের দিকে উজ্জ্বলতা ধীরে ধীরে হ্রাস পায়। এই নিরবিচ্ছিন্ন বর্ণালী থেকে আমরা কি জানতে পারি? এটা পরীক্ষায় পড়ে। নিরবিচ্ছিন্ন বর্ণালী থেকে আমরা উৎসের তাপমাত্রা সম্পর্কে মোটামুটি ধারণা করতে পারি। ঠিক আছে, আর কিছু নয়, হয়ে গেল নিরবিচ্ছিন্ন বর্ণালী পয়েন্ট। ঠিক আছে, এবার রেখা বর্ণালীটা সম্পর্কে জানো। রেখা বর্ণালীটা কি না, যে নিঃসরণ বর্ণালীতে বিভিন্ন রঙের কয়েকটি সূক্ষ্ম রেখা, সূক্ষ্ম রেখাগুলো আবার সমান্তরাল হবে। সূক্ষ্ম সমান্তরাল রেখাকে বিচ্ছিন্নভাবে দেখা যায়, তাকে রেখা বর্ণালী বলে। ধরো এইরকম কতগুলো সূক্ষ্ম রেখা বিচ্ছিন্নভাবে দেখা যায়। ধরো যেমন লাল, বিভিন্ন কালারের হয়, নীল, এরকম সূক্ষ্ম রেখা বিচ্ছিন্নভাবে তৈরি হলো। লাল, নীল, আরো ধরো দুটো লাল, এইরকম রেখা তৈরি হবে। আর রেখাগুলোর মাঝখানটা পুরো অন্ধকার অঞ্চল থাকবে, অন্ধকার আচ্ছন্ন। ঠিক আছে, এগুলোকে বলে রেখা বর্ণালী। এই যে কোনো দুটো রেখার মাঝখানে অংশটা পুরো অন্ধকার, শুধু উজ্জ্বল কিছু রেখা তৈরি হবে। এই ধরনের বর্ণালীতে সব তরঙ্গদৈর্ঘ্যের আলো উপস্থিত থাকে না। ধরো সোডিয়াম ধাতুকে যদি আমি বাষ্প নিয়ে সোডিয়াম ধাতু উদ্দীপিত বাষ্প একটা তৈমক্ষণ নলে নিয়ে তার দুপ্রান্তে যদি উচ্চ বিভব প্রয়োগ করে তৈমক্ষণ ঘটায়, তাহলে কিন্তু একটা আলো তৈরি হয়। ঠিক আছে, কারণ সোডিয়াম ধাতু উদ্দীপিত হয়ে গেলে সেখান থেকে আলো উৎপন্ন হয়, সেটা হলুদ বর্ণের শিখা। আর সোডিয়াম ধাতুর ক্ষেত্রে ওই নির্গত আলো যদি বর্ণালী বিশ্লেষণ যন্ত্রে যদি পাঠায়, দিয়ে বর্ণালী তৈরি করি, দেখবো এরকম শুধু দুটো হলুদ বর্ণের আলো রেখা তৈরি হচ্ছে, দুটো হলুদ, মাঝখানটা সবুজ জায়গাটায় কালো, শুধু দুটো হলুদ স্পট তৈরি হচ্ছে। তুমি দেখবে না, সোডিয়াম ক্লোরাইড লবণ, খাবার লবণ ঘরে আছে, আগুনের শিখাতে একটু দিয়ে দিবে, ছড়িয়ে দিবে, দেখবে সবুজ আভাযুক্ত একটু হলুদ বর্ণের আলো একটা জ্বলে দাপ করে। কেন? কারণ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, তার মধ্যে সোডিয়াম ধাতু আছে, সেটা আগুনের মধ্যে দিলে উচ্চ উষ্ণতায় সেখান থেকে কি উদ্দীপিত হয়ে যায়, সোডিয়াম ধাতু হয়ে আলো উৎপন্ন করে, হলুদ আলো। আর ক্লোরিন সবুজ আভাযুক্ত রঙের আলো উৎপন্ন করে। এইরকম আর কি, যে কোনো পদার্থকে উদ্দীপিত করলে একটা বিশেষ উষ্ণতায় নিয়ে গিয়ে উদ্দীপিত করতে হবে, বা যে কোনো পদার্থ, মৌলিক পদার্থ আর কি, যে কোনো ধাতু বাষ্প নিয়ে, অধাতু ও বাষ্প, গ্যাস তো এমনি বাষ্প অবস্থায় থাকে, সেই বাষ্প নিয়ে তৈমক্ষণ নলে নিয়ে যদি তৈমক্ষণ ঘটায়, তাহলে সেখানে আলো উৎপন্ন হয়। এই টিউবলাইটের ভিতরে কি আছে? গ্যাস আছে। ঠিক আছে, দুই পাল্টে বিভব প্রয়োগ করছে, কিন্তু আলো উৎপন্ন হচ্ছে। সাদা টিউবলাইট মানে সাদা রঙের আলো উৎপন্ন হয়, নীল রঙের আলো, লাল রঙের, হলুদ, মানে বিভিন্ন কালারের টিউবলাইট আছে। ঠিক আছে, নিয়ন গ্যাস, হিলিয়াম গ্যাস ভরা থাকে, তাই বিভিন্ন কালার উৎপন্ন হয়। এখানেও তাই। এই হচ্ছে ব্যাপার। তার মানে রেখা বর্ণালী দেখে আমরা যে কোনো মৌলিক পদার্থকে শনাক্ত করতে পারি, কারণ এক একটা মৌলিক পদার্থের একটা নির্দিষ্ট এরকম রেখা তৈরি হয়। যেমন বললাম, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম বাষ্প নিয়ে উদ্দীপিত করলে সেখান থেকে যে আলো উৎপন্ন হয়, তার বর্ণালী তৈরি করলে সেখানে দুটো উজ্জ্বল হলুদ বর্ণের রেখা তৈরি হবে, মাঝখানটা পুরোটা কালো। এই দুটো উজ্জ্বল হলুদ রঙের রেখা তৈরি হলে আমরা বুঝে নেবো এটা সোডিয়াম ধাতু। হাইড্রোজেন গ্যাসের 5টা রেখা তৈরি হয়, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম। সুতরাং আমরা এক্ষেত্রে কি জানবো, যে রেখা বর্ণালী থেকে কি জানা যায়? মৌলিক পদার্থের অণুকে শোনা যায়, মৌলিক পদার্থের পরমাণুর বৈশিষ্ট্য। এটা পরমাণু তোমরা পড়েছো,
পরমাণু চ্যাপ্টারে কেমিস্ট্রিতেও পড়েছ যে হাইড্রোজেনের বর্ণালী, হ্যাঁ, বামার শ্রেণী, লাইমান শ্রেণী, ব্র্যাকেট শ্রেণী, ফান্ড শ্রেণী, পার্সেন্ট শ্রেণী, বিভিন্ন রেখা তৈরি হচ্ছে। রেখা বর্ণালী কি? ওটা এইভাবেই তৈরি হচ্ছে। হাইড্রোজেনকে উদ্দীপিত করলে, বিভিন্ন উষ্ণতায় নিয়ে গিয়ে উদ্দীপিত করলে সেখানে বিভিন্ন ধরনের রেখা উৎপন্ন হয়, রেখা বর্ণালী। যে আলো উৎপন্ন হয় সেটাকে বর্ণালী বিশ্লেষণ যন্ত্র বিশ্লেষণ করলে বিভিন্ন রেখা, বামার শ্রেণী রেখা, লাইমান শ্রেণী, বাকেট, ফান্ড, হ্যাঁ, এরকম বিভিন্ন রেখা তৈরি হয়। এটা রেখা বর্ণালী, পরমাণুর বৈশিষ্ট্য। সুতরাং রেখা বর্ণালী পরমাণু বা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য, এটা জানলেই তোমাদের হবে। এবারে চলে এসো পটি বর্ণালী। এটা হয়ে গেল। পটি বর্ণালীটা কি এটা আমাকে জানতে হবে। পটি বর্ণালীটা কি না, যে নিঃসরণ বর্ণালীতে বিভিন্ন রঙের কয়েকটি উজ্জ্বল আলোক পটিকে বিচ্ছিন্নভাবে দেখা যায় তাকে পটি বর্ণালী হয়। হ্যাঁ, যেমন ধরো এবার এই পটি বর্ণালী কিন্তু রেখাগুলো কি মোটা মোটা, এই রেখা বর্ণালী যেমন রেখা সরু সরু, পটি বর্ণালী রেখাগুলো এরকম মোটা মোটা। এটা একটা পটি, আবার পটি মানে অনেকগুলো রেখার সমষ্টি, এটা হচ্ছে পটি বর্ণালী। আর রেখা বর্ণালী হচ্ছে রেখার মতো। পটি বর্ণালী মানে অনেকগুলো রেখার সমষ্টি। অ্যাকচুয়ালি এটা অণুর বৈশিষ্ট্য, মৌলিক অণু বা যৌগিক অণুর বৈশিষ্ট্য। কারণ যে কোনো অণুর মধ্যে একাধিক মৌলিক পরমাণু থাকে, যেমন জল H2O, দুটো হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, তার তিনটে পরমাণু আছে। প্রত্যেকটা পরমাণুর জন্য রেখার প্রণালী তৈরি হবে। তার যেহেতু এটা অণু আছে, সবটা মিক্সড হয়ে একসঙ্গে তৈরি হবে। তাহলে পটি বর্ণালী অর্থাৎ অনেকগুলো ছোট ছোট রেখার সমষ্টি কাছাকাছি। অতি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র, মানে যাদের বিশ্লেষণ ক্ষমতা অনেক বেশি, উচ্চ বিশ্লেষণী ক্ষমতাযুক্ত অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এই পটি বর্ণালীগুলোর মধ্যে কী কী রেখা আছে আমরা হিসাব করে বলে দিতে পারি। অর্থাৎ বলতে পারি ওই অণুটা কী কী মৌলিক পদার্থের পরমাণু দিয়ে তৈরি বলে দিতে পারি এই পটি বর্ণালীর সাহায্যে। সুতরাং পটি বর্ণালীটা কার বৈশিষ্ট্য? অণুর বৈশিষ্ট্য। মৌলিক বা যৌগিক পদার্থের অণু থেকে নিঃসৃত আলোক বর্ণালী হলো পটি বর্ণালী। পটি বর্ণালী বিশ্লেষণ করে আমরা অণুর গঠন সম্পর্কে জানতে পারি। ওকে, এই হলো তোমাদের তিন ধরনের বর্ণালী। নিঃসরণ বর্ণালী তিনটে, নিরবিচ্ছিন্ন, রেখা বর্ণালী আর পটি বর্ণালী, তিন ধরনের হলো। আচ্ছা, আরেক এবারে এটা মোটামুটি পাঠটা হলো। এবার হচ্ছে শোষণ বর্ণালী নিয়ে আমি আলোচনা করবো। এই শোষণ বর্ণালী এটা কি? শোষণ বর্ণালীটা কি? এর উল্টোটা। নিঃসরণ বর্ণালী নিঃসরণ করছে, আলো নির্গত করছে, আর শোষণ বর্ণালী মানে আলো শোষণ করে নেয়। অর্থাৎ সাদা আলো যখন কোনো স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যায়, ভালো করে বুঝুন, একটা সাদা আলোকে কোনো স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যায়, তখন সাদা আলোয় থাকা এক বা একাধিক বর্ণের আলো ওই স্বচ্ছ পদার্থ শোষণ করে নেয়। এক বা একাধিক তরঙ্গদৈর্ঘ্যের বা এক বা একাধিক বর্ণের আলো ওই স্বচ্ছ পদার্থ শোষণ করে নেয়। ওই স্বচ্ছ পদার্থ থেকে তখন নির্গত বাকি বর্ণের আলো বর্ণালী বীক্ষণ যন্ত্রে যে বর্ণালী সৃষ্টি করে তাকে শোষণ বর্ণালী বলে। অর্থাৎ সাদা আলোকে কোনো স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে পাঠানোর পর ওখান থেকে নির্গত হলো, সেই নির্গত আলোকে বর্ণালী বিশ্লেষণ যন্ত্রে বিশ্লেষণ করলে দেখব ওইখানে কিছু কিছু কালো কালো রেখা তৈরি হবে। কেন? কারণ যখন ওই স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে পাঠাচ্ছি, সেই স্বচ্ছ পদার্থ কিছু বিশেষ বিশেষ বর্ণকে শোষণ করে নিচ্ছে, বিশেষ বিশেষ তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গকে শোষণ করে নিচ্ছে, ফলে সেইটা আর আসছে না। তা সেই জায়গাটায় কী হবে? কালো কালো রেখা তৈরি হয়। বর্ণালীতে থাকা প্রত্যেকটি বর্ণের অবস্থান নির্দিষ্ট। আমরা বর্ণালীতে প্রত্যেকটা বর্ণের যেমন বেনিয়াসও গলা, বেগুনি নীল আসমানি সবুজ হতে কোনো লাভ, ভালো করে বুঝে থাকো। বেনিয়াসও গলা সাদা আলো পাঠানো প্রিজমের মধ্য দিয়ে 7টা বর্ণে ভেঙে গেল, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা বর্ণে ভেঙে গেল।
এইটাকে যখন কোনো একটা স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে আমি পাঠাচ্ছি, স্বচ্ছ পদার্থের মধ্যে পাঠাচ্ছি, দেখা গেল যখন নির্গত হচ্ছে তখন এই রশ্মিটা নির্গত হচ্ছে না। তাহলে বর্ণালী বিশ্লেষণ যন্ত্রে যদি বর্ণালী তৈরি হলো পর্দায়, তাহলে এই আলোটা আসছে, এইটা আসছে বেগুনি, ভি আই বি, জি আসছে না, ওয়াইটা আসছে, আরটা আসছে, ওয়াই আসছে, আর আসছে। কিন্তু বর্ণালীতে এদের তো অবস্থান নির্দিষ্ট ছিল, এই জায়গাটা থাকার কথা, ঠিক আছে। জি ওই এই জায়গাটা একটা কালো স্পট তৈরি হবে, একটা কালো, এইটা আসছে না, অ্যাবসেন্ট। হ্যাঁ, জি ওয়াই ও আর, সরি, ভি আই বি, এটা বি, ভিআইবি, তাড়াতাড়ি করতে ভালো লাগছে, ভিআইবি, ভি জি ওয়াই ও আর, ও অরেঞ্জ আর গ্রিনটা ধরো আসছে না, তাহলে এখানে কালো স্পট তৈরি হয়ে গেল, কোনো আসার পদার্থ আসতে পারছে না, এই স্বচ্ছ পদার্থ ওই দুটো বর্ণকে শোষণ করে নিচ্ছে। তাহলে এই জায়গাটা কি হবে, ফাঁক থাকবে, ওই ফাঁকটা হচ্ছে কালো রঙের তৈরি হয়ে যাবে, কালো রঙের ফাঁক, ঠিক আছে। কারণ আগে হাইজ্যাক করে দেওয়া আমরা আর কি, এরা অ্যাবজর্ব করে নিয়েছে, আসছে না। কোনো কোনো অনুষ্ঠান বাড়িতে ধরো 10টা চেয়ার আছে, তার মধ্যে 2টো চেয়ার, একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যপালে আসার কথা ছিল অনুষ্ঠানে, দেখা গেল তারা আসছে না, তাহলে কী হয়, 2টো চেয়ারে কি অন্য কেউ কি বসে পড়ে না, যেহেতু ওই 2টো চেয়ার নির্দিষ্ট করা ছিল মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের জন্য, তাহলে ওই 2টো চেয়ার দেবে ফাঁকাই থাকে, অনুষ্ঠান মঞ্চে অন্য কেউ বসে না, এখানেও তাই ফাঁকাই রয়ে যাবে, বসবে না। তাহলে এই যে কালো কালো স্পট তৈরি হবে, তখন এই কালো কালো অংশগুলোকে বলা হয় শোষণ বর্ণালী। এবার যদি পরমাণুর ক্ষেত্রে যদি ঘটি, পরমাণুকে উদ্দীপ্ত করে আলো পাঠায় যদি, তাহলে যে শোষণ বর্ণালী তৈরি হবে সেটা রেখা শোষণ। এইখানে অণুকে উদ্দীপ্ত করে আলো তৈরি করে সে আলোকে পিছনের মধ্যে পাঠিয়ে যদি বর্ণালী তৈরি করি, তার জন্য যে কালো রেখা তৈরি হবে সেটাকে বলা পটি বর্ণালী, এইরকম, ঠিক আছে। তার রেখা শোষণ বর্ণালী আর পটি বর্ণালী। শোষণ বর্ণালী 2 ধরনের আছে, একটা অণুর হলে, পরমাণুর হলে রেখা রেখা শোষণ, আর অণুর হলে পটি শোষণ বর্ণালী, ঠিক আছে। পরমাণুর বৈশিষ্ট্য, একটা অণুর বৈশিষ্ট্য, এই হলো ব্যাপার। ক্লিয়ার? এবারে আমরা আলোচনা করব সৌর বর্ণালী। সৌর বর্ণালীটা কি, এটা আমাদের একটু জানতে হবে। সোলার স্পেকট্রাম, সৌর বর্ণালী হচ্ছে সোলার স্পেকট্রাম, অর্থাৎ সূর্য থেকে আগত আলো বর্ণালী বীক্ষণ যন্ত্রে যে বর্ণালী সৃষ্টি করে তাকে সৌর বর্ণালী বলা হয়। সূর্য থেকে আগত আলো বর্ণালী বীক্ষণ যন্ত্রে যে বর্ণালী সৃষ্টি করে তাকে সৌর বর্ণালী বলে। ক্লিয়ার? সূর্য থেকে আগত আলো যদি আমি বর্ণালী বিশ্লেষণ যন্ত্রে, মানে সেখানে একটা প্রিজম আছে, সেই প্রিজমের মধ্যে দিয়ে পাঠাবো সূর্য থেকে আগত আলোকে, তার প্রিজম থেকে নির্গত হওয়ার পর বিভিন্ন বর্ণে ভেঙে যায়, সেই বর্ণগুলোকে আমরা সৌর বর্ণালী বলব। সৌর বর্ণালীতে আমরা দেখেছি লাল থেকে আবার বেগুনি, এই 7টা বর্ণ অবিচ্ছিন্নভাবে দেখা যায়। সুতরাং সৌর বর্ণালী হলো নিরবিচ্ছিন্ন নিঃসরণ বর্ণালী। এমনি প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠাবে, সূর্য থেকে আগত আলো দেখবে 7টা বর্ণে ভেঙে যাচ্ছে, তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী। 7টা বর্ণ পর্যায়ক্রমে পরপর থাকে। কিন্তু
অতি উচ্চ বিশ্লেষণী ক্ষমতাযুক্ত বর্ণালী বীক্ষণ যন্ত্র যদি আমরা ব্যবহার করি, তার সাহায্যে যদি পরীক্ষা করে দেখা যায়, তা দেখব কি না ওই বর্ণালীতেও না অনেকগুলো কালো কালো রেখা আছে। সাধারণ প্রিজমের মধ্যে দিয়ে সূর্যের আলো ফেললে 7টা কণা তৈরি হবে, কিন্তু কালো কালো রেখাগুলো দেখা যায় না। কিন্তু অতি শক্তিশালী উচ্চ বিশ্লেষণ ক্ষমতাযুক্ত যন্ত্র দিয়ে দেখলে অনেকগুলো কালো কালো রেখা দেখা যায়। এবং বর্ণালীতে ওই কালো রেখাগুলোর অবস্থান একটা সুনির্দিষ্ট। এই কালো রেখার অস্তিত্ব দেখে আমরা বলতে পারি যে সূর্যের অভ্যন্তর থেকে আগত আলোর কিছু কিছু অংশ সূর্যের পরিমণ্ডলে থাকা বিভিন্ন পদার্থের দ্বারা শোষিত হয়ে যায়। ক্লিয়ার? অর্থাৎ শোষণ বর্ণালীর মতন কিছু কিছু বিশেষ তরঙ্গদৈর্ঘ্যের বর্ণ ওইখানে সূর্যের পরিমণ্ডলে থাকা বিভিন্ন পদার্থের দ্বারা শোষিত হয়ে যায়। সুতরাং সৌর বর্ণালী তাহলে কি বলতে পারি? প্রকৃতপক্ষে রেখা শোষণ বর্ণালী। সৌর বর্ণালী বলতে প্রকৃতপক্ষে রেখা শোষণ বর্ণালী। 1801 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওলাস্টন এই কালো রেখাগুলো সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন। পরে 1814 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ফ্রনহোফার বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই রেখাগুলি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। সেই জন্য এই রেখাগুলোকে বলা হয় ফ্রনহোফার রেখা। ফ্রনহোফার কালো রেখাগুলোকে এ থেকে কে পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। সৌরবর্ণালী লাল অংশে এ বি সি রেখা, হলুদ অংশে ডি রেখা, সবুজ অংশে মধ্যে ই ও এফ রেখা, নীল অংশে জি রেখা এবং বেগুনি অংশে এইচ ও কে রেখাগুলি অবস্থিত। তাহলে ফ্রনহোফার রেখা কি আমরা বুঝতে পারলাম। ফ্রনহোফার রেখার উৎপত্তির কারণ জানতে পারলাম যে বিশেষ তরঙ্গদৈর্ঘ্যের বর্ণকে সূর্যের অভ্যন্তরে থাকা বিভিন্ন পদার্থ শোষণ করে নিচ্ছে। ঠিক আছে, এবার কোন পদার্থ কী তরঙ্গদৈর্ঘ্যের বর্ণকে শোষণ করবে তার জন্য একটা কারশফের সূত্র আছে। কারশফের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলো নিঃসরণ করে, তাহলে সেই বস্তুটি ওই উষ্ণতায় ওই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। এক কথা, একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুকে উদ্দীপিত করলে সে যে তরঙ্গদৈর্ঘ্যে আলো নির্গত করে, ওই বিশেষ উষ্ণতায় ওই বস্তুটা কি করবে, ওই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণও করতে পারে। যার যেটা পছন্দ সে বিকিরণ করবে, আবার সে সেটা শোষণও করতে পারে। এটাই কারশফের সূত্র। এবারে সূর্যের যে স্তরটাকে আমরা দেখতে পাই সেটাকে আলোকমণ্ডল। এই স্তরটাই সাধারণভাবে সূর্যের পৃষ্ঠ হিসাবে ধরা হয়। আলোকমণ্ডলের গড় তাপমাত্রা প্রায় 5700 কেলভিন। এখানে উপস্থিত পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় থাকবে। তো সূর্যের কেন্দ্রমূলে তাপমাত্রা 15 × 10⁶ কেলভিন। সেই কেন্দ্রস্থল থেকে আসা বিকিরণ অপেক্ষাকৃত কম তাপমাত্রায় থাকা আলোকমণ্ডল ভেদ করে আসে। ফলে ওই বিকিরণ থেকে বিভিন্ন বর্ণের আলো আলোকমণ্ডল শোষণ করে নেয়। ঠিক আছে, এইসব ব্যাপার। ফ্রনহোফার রেখার গুরুত্ব। ফ্রনহোফার রেখাতে কি জানতে পারি? ফ্রনহোফার রেখাতে আমরা বলতে পারি সূর্যের অভ্যন্তরে হাইড্রোজেন, লোহা, ক্যালসিয়াম প্রভৃতি 70টিরও বেশি মৌলের সন্ধান পাওয়া গেছে এই ফ্রনহোফার রেখা বিশ্লেষণ করে। ওকে, এছাড়া আরেক ধরনের রেখা আছে টেলুরিক রেখা। টেলুরিক রেখা সৌরমণ্ডলীতে যেমন ফ্রনহোফার রেখা ছিল, না ফ্রনহোফার রেখা, এখানে আছে টেলুরিক রেখা। এইটা হচ্ছে সৌরমণ্ডল। টেলুরিক রেখা আছে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন ওই সূর্যের আলো ভেদ করে যখন পৃথিবীর পৃষ্ঠে আসে, তখন পৃথিবীর বায়ুমণ্ডলেও
হ্যাঁ, বায়ুতে যে সমস্ত অক্সিজেন, জলবাষ্প প্রভৃতি বিভিন্ন জলবাষ্প ওরা কী করে সূর্য থেকে আগত আলোর মধ্যে বিভিন্ন তরঙ্গের আলো ওরা শোষণ করে নেয়, ফলে সৌরমণ্ডলীতে আরও কিছু কালো রেখা উৎপত্তি হয়। এই রেখাগুলিকে টেলুরি রেখা বলা হয়। অনেক উঁচু, যেমন 3 কিমি বা তারও বেশি থেকে অথবা কৃত্রিম উপগ্রহ বা চাঁদ থেকে যদি এই সৌরমণ্ডলী পর্যবেক্ষণ করা হয়, তাহলে এই টেলুরি রেখাগুলো পাওয়া যায় না। ভূপৃষ্ঠ থেকে করলে দেখা যায়। তার মানে কি ভূপৃষ্ঠের মধ্যে আসার সময় শোষিত হয়ে যাচ্ছে, কিছু কিছু বিশেষ বিশেষ তরঙ্গ থেকে বর্ণ শোষিত হয়ে যাচ্ছে, বা পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা ধূলিকণা, জলবাষ্প, অক্সিজেন, হাইড্রোজেন বিভিন্ন গ্যাস আছে তাদের দ্বারা ইত্যাদি। এই হলো বর্ণালী সম্পর্কে। বর্ণালী বিশ্লেষণে প্রয়োগ করে কী কী জানতে পাই, হ্যাঁ, এটা তোমরা একটু রিডিং করে নেবে, দেখে নেবে। এবারে চলে আসি বিভিন্ন বস্তুর বর্ণ। এই যে এগুলো একটু তোমরা 7 থেকে পড়ে আসছো, যেমন ধরো সাদা আলোতে এইটা কি কালা দেখতে পাচ্ছ, লাল লাল বর্ণ দেখতে পাচ্ছ। কেন লাল দেখি বলো তো? তাহলে আমরা জানি, মানে যার যে বর্ণ সে সেই বর্ণ ছাড়া সাদা আলো অন্যান্য সব বর্ণকে শোষিত করে নেয়, বাকি বর্ণগুলোকে প্রতিফলিত করে দেয়। যেমন সূর্যের আলো বা যে সাদা আলো এখানে এসে পড়ছে, সাদা আলো তো 7টা বর্ণ, সেই 7টা বর্ণের মধ্যে এ কী করবে, শুধুমাত্র লাল, যেহেতু নিজের বর্ণ লাল, তাহলে লাল ছাড়া বাকি বর্ণগুলোকে শোষণ করে নেবে। আর লাল যেহেতু নিজের আছে, তার লাল আর শোষণ করবে না, দরকার নাই। তা লালটা কী করে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে, তাই লাল দেখছে। লাল দেখছে মানে কি, মানে এখান থেকে আমার লাল বর্ণটা চোখে আসছে, কারণ এখানে লালটা প্রতিফলিত হচ্ছে। তা সাদা বর্ণ আলো 7টা বর্ণের মধ্যে লালটা প্রতিফলিত হচ্ছে, বাকিগুলো কী হচ্ছে, এটা শোষিত হয়ে যাচ্ছে। এই জন্য লাল দেখি, লাল ফুলকে লাল, নীল ফুলকে নীল কেন দেখি, এই কারণে, তাই না? এই যার জিনিসটা যে কালার, সেই কালার ছাড়া বাকিগুলোকে শোষণ করে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি এই লাল রঙটাকে লাল দেখছি সাদা আলোতে, যদি আমি এখানে আমাদের লাল ছাড়া অন্য লাল আর সাদা ছাড়া যদি অন্য আলো যদি ফেলি, ধর নীল বর্ণের আলো ফেললাম, তাহলে লাল কী করবে, নীল বর্ণটাকে আলোটাকে শোষণ করে নেবে, ফলে কোনো বর্ণ আমাদের চোখে আসবে না। তাহলে কী করবো, কালো দেখব। এই যে কালো বস্তুকে কালো দেখছি কেন, কারণ সাদা আলো 7টা বর্ণের সবকটা এখানে শোষিত হয়ে যাচ্ছে, কোনো বর্ণ প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে না, তাই এটাকে কি দেখছি আমরা, কালো দেখছি। তাহলে কালো বস্তুকে কালো দেখি কেন, নীল বস্তুকে নীল দেখি কেন, এগুলো সাদা আলোতে। আর দুটো আলাদা কালার হলেই কালো দেখব। এইগুলো মোটামুটি এখানে আছে, তোমরা একটু ঘরে একটু রিডিং করে নেবে, দেখে নেবে। আচ্ছা, এবারে চলে এসো প্রাথমিক বর্ণ, পরিপূরক বর্ণ। প্রাথমিক বর্ণ কাকে বলে? আমরা জানি যে লাল, নীল, সবুজ এই 3টে বর্ণকে প্রাথমিক বর্ণ বলা হয়। কেন? কারণ এই 3টে বর্ণের মধ্যে, লাল, নীল, সবুজ এই 3টে বর্ণের মধ্যে উপযুক্ত পরিমাণে মিশিয়ে অন্য সব বর্ণ সৃষ্টি করা যায়। হ্যাঁ, তাই এদের প্রাথমিক বর্ণ বলা হয়। যেমন লাল ও সবুজ মিশালে হলুদ বর্ণ, লাল নীল মিশালে ম্যাজেন্টা বর্ণ, এরকম সব লেখা আছে, বইতে একটু দেখে নেবে রিডিং। আর পরিপূরক বর্ণ কাদের বলে না, সাদা বর্ণ সৃষ্টির জন্য সবসময় যে 3টি প্রাথমিক বর্ণের প্রয়োজন হয় তা নয়, দুটো বর্ণ মিশিয়ে সাদা বর্ণ তৈরি করা যায়। যে দুটি বর্ণের মিশ্রণে সাদা বর্ণ তৈরি করা হয় তাদের পরিপূরক বর্ণ বলা হয়। যেমন ধরো হলুদ ও নীল, সবুজ ও ম্যাজেন্টা, সবুজ ও ম্যাজেন্টা, ঠিক আছে, এরা মিশালে তোমাকে সাদা বর্ণ তৈরি হয়। এই যে জামা কাপড় কাচার সময় বাড়িতে কী হয়, নীল রং দেওয়া হয়, কেন? জামা কাপড় কাচার পর একটু হলদেটে ভাব হয়ে যায়,
কিন্তু নীল দিলে কী হয়, নীল আর হলুদ মিশে গিয়ে সাদা বর্ণ তৈরি হয়। তবে উপযুক্ত পরিমাণে মেশাতে হবে, একটু বেশি কম হয়ে গেলেই তো তখন জামা সাদা জায়গায় নীল হয়ে যায়। এরকম দেখে হিসাব করে করতে হবে। আচ্ছা, এবারে চলে এসছি আলোর বিক্ষেপণ। Scattering of light. স্ক্যাটারিং অফ লাইট, আলোর বিক্ষেপণ। মানে আমরা জানি যে আকাশকে নীল দেখি কেন? সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশটাকে সামান্য একটু লাল দেখি কেন? এই বিক্ষেপণ হচ্ছে তার প্রধান কারণ। কারণ বায়ুমণ্ডলের মধ্যে ধূলিকণা, জলে বাষ্প, বিভিন্ন ছোট ছোট কণা বায়ুতে ভেসে বেড়াচ্ছে। চাঁদে বা মহাকাশে এইসব বায়ুমণ্ডলও নেই, ধূলিকণা নেই, জলে বাষ্প নেই, কিছুই নেই। তাই চাঁদের আকাশকে কালো দেখা হয়, কারণ সেখানে বিক্ষেপণ হয় না। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে এইসব ধূলিকণা, ছোটো ছোটো কণা, কার্বন কণা এইসব থাকার জন্য বিক্ষেপণ ঘটে। বিক্ষেপণ জিনিসটা কি না, ধরো বায়ুমণ্ডলে যে সমস্ত ধূলিকণা আছে তার মধ্যে দিয়ে যখন এসব ধূলিকণা আছে, তো সূর্য থেকে আগত সাদা আলো যখন যায়, সাধারণত সাতটা বর্ণের মধ্যে দেখা যাবে লাল বর্ণ সোজা বেরিয়ে চলে যায়। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ছোট ছোট কণা, বিক্ষেপণ মানে এক ধরনের প্রতিফলন, ছোট ছোট কণা, কিন্তু লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সহজে ভেদ করে চলে যাচ্ছে লাল বর্ণের আলো। কিন্তু যদি তোমাকে বেগুনি বর্ণের আলো কিন্তু যেতে পারছে, কারণ বেগুনি বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য কম, প্রতিফলিত এখানে চলে এলো। এই একটা আলো যাচ্ছে, এখানে একটা বেগুনি, এখানে বাইরের ধূলিকণা, এই কী করলো, ধূলিকণার যেমন সাইজ সেই রকম সাইজে সে তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে নেয়, বা তার থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ শোষণ করে নেয়। কিন্তু লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, ধূলিকণার সাইজ ছোট, সেই জন্য লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্যকে ধূলিকণা শোষণ করতে পারছে না, তাই লাল বর্ণ সোজা বেরিয়ে চলে গেল। কিন্তু বাকি যে বেগুনি, নীল, এদের তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম। বেগুনি, নীল এদের তরঙ্গ দৈর্ঘ্য খুব কম হওয়ার জন্য ছোটো ছোটো ধূলিকণা, তাদের সাইজও খুব ছোট, সে তাদের যেমন সাইজ সেই রকম সাইজের তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তরঙ্গকে শোষণ করে চারদিকে ছড়িয়ে দেয়। তাহলে আমাদের চোখে কী হচ্ছে, নীল আর বেগুনি আলোর বিক্ষেপণটা বেশি হওয়ার জন্য চোখে সে বেশি পড়ছে। কিন্তু আমরা জানি বেগুনির তুলনায় আমাদের চোখে নীলের অনুভূতি একটু বেশি, তাই আকাশকে আমরা নীল দেখি। এই যে সাদা আলো, এই যে গেল, কোথায় গেল, কোনো বস্তু করার উপর তার আকারের তুলনায় বড় তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত কোনো তরঙ্গ এসে পড়লে, তার আকারের তুলনায় একটু বড় তরঙ্গ আকারের তুলনায় বড় মানে বস্তুকণা তরঙ্গ থেকে শক্তি শোষণ করে এবং গৌণ শক্তি রূপে উৎসর্গে কণাটি ওই শক্তিকে তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাটাকে আলোর বিক্ষেপণ বলে। ঠিক আছে, তাই আকাশকে নীল দেখায়। এবার বিক্ষেপণের একটা সূত্র আছে, বিজ্ঞানী র্যালে আবিষ্কার করেছিলেন। বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ থেকে চতুর্থাঘাতের সঙ্গে ব্যস্ততাবাদী, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কণা হর্ষ তরঙ্গ থেকে আলোকে, যেমন নীল, বেগুনি এইসব আলোকে দীর্ঘ তরঙ্গ থেকে আলোর চেয়ে বেশি বিক্ষেপণ করে। বিক্ষেপণ নিক্ষেপ করে দেওয়া, আগে আলোটা এলো শোষণ করে চারদিকে ছড়িয়ে দেওয়া, এইটাকে বলা হয় বিক্ষেপণ। ওকে, এই কারণে আকাশকে দিনের বেলা আকাশকে নীল দেখায়, বা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশকে একটু রক্তাভ, রক্তিম বা লাল বর্ণের দেখায় কেন? একই জিনিস, যখন সূর্যোদয় বা সূর্যাস্ত যায় তখন সূর্য কি দিগন্ত রেখায় চলে যায়, তখন সূর্য থেকে আগত আলো সাতটা বর্ণের মধ্যে একমাত্র লাল বর্ণের আলোর বিক্ষেপণ কম হয়, লাল বর্ণের আলো ডাইরেক্ট চোখে এসে পড়ছে, বাকি বর্ণের আলো ধূলিকণা দ্বারা শোষিত হয়ে চারদিকে বিক্ষিপ্ত করে দিচ্ছে, সে আলো কম আসছে। লাল বর্ণের আলো বিক্ষেপণ হচ্ছে না বললেই চলে, খুব কম,
সোজা লাল বর্ণের আলো আমাদের চোখে এসে পড়ছে, তাই ওই জায়গাটাকে লাল দেখি, ইত্যাদি ইত্যাদি কারণ। সুতরাং এখানে তোমরা দুটো কোশ্চেন একটু ভালো করে পড়বে। হ্যাঁ, আকাশকে নীল দেখায় কেন, আর সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যোদয় দেখায় কেন। ওকে, আচ্ছা, এবারে আরেকটা জিনিস বাকি রইল, রামন ক্রিয়া, রামন এফেক্ট। রামন ক্রিয়াটা কি না, 1928 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন একবর্ণী দৃশ্যমান আলোক রশ্মিকে, ভালো করে বুঝো, একবর্ণী দৃশ্যমান, একবর্ণী মানে হয় নীল, নয় সবুজ, না হয় লাল, যে কোনো একটা বর্ণ, মনোক্রোম্যাটিক সোর্স অফ লাইট, যে কোনো একটা বর্ণকে তিনি বিভিন্ন তরলের মধ্য দিয়ে পাঠালেন। ধর একটা তরল পদার্থ আছে, লিকুইড আছে, তিনি একটা একবর্ণী আলোকে পাঠালেন, একটাই বর্ণ, ধর তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে λ0, λ0 তরঙ্গ দৈর্ঘ্য আলোকে পাঠালেন, সব λ0। কিন্তু যখন এটা কি কি তরল আছে, বেঞ্জিন হতে পারে, টলুইন হতে পারে ইত্যাদি, পাঠিয়ে লক্ষ্য করেন যে আপতিত রশ্মির অবিলম্বে বিক্ষিপ্ত বিকিরণের মধ্যে মূল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ ছাড়াও অপেক্ষাকৃত ক্ষুদ্রতর এবং দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ পাওয়া যায়। এই ঘটনাকে রামন ক্রিয়া বলা হয়। অর্থাৎ ধর কিছু মূল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ λ0 চলে এলো, কিছু তরঙ্গদৈর্ঘ্য λ0 প্লাস ডেল্টা ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য একটু কিছু বেড়ে গেল, বা কিছু কম তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গদৈর্ঘ্য নির্গত হচ্ছে। যদি তরঙ্গদৈর্ঘ্য যদি কম্পাঙ্ক যদি বলি, কম্পাঙ্ক নিউ0 কম্পাঙ্কে আলো ফেলা হচ্ছে, তাহলে নিউ0, ঠিক আছে। আর যদি তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যাবে মানে কম্পাঙ্ক কমে যাবে, নিউ0 মাইনাস ডেল্টা নিউ, আর এটা মানে হচ্ছে কত, এটা তরঙ্গদৈর্ঘ্য কমে গেছে মানে কম্পাঙ্ক বেড়ে যাবে। এই তিন ধরনের বিকিরণ এখান থেকে বেরিয়ে যেতে, সবই তার একই তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গ পাঠিয়েছে। ধর নীলবর্ণের আলো এখান থেকে যখন নির্গত হবে, নীলবর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্যের যে ছিল মূল তরঙ্গদৈর্ঘ্য সেটাও ছিলই, প্লাস তার থেকে সামান্য বেশি তরঙ্গদৈর্ঘ্য বা কম তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ পাওয়া যায়। এই ঘটনাটা বিজ্ঞানী রামন প্রথম পরীক্ষা করেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন, তার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। 1928 খ্রিস্টাব্দে তিনি লক্ষ্য করেছিলেন। এই ঘটনাকে রামন ক্রিয়া বলা হয়। এটা আমরা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি কেন হয়। তো এইখানে দেখো, এই যে যখন আলো যখন যাচ্ছে, তরঙ্গগুলো যখন যাচ্ছে, এই যে টলুইন, বেঞ্জিন প্রভৃতি তরলের মধ্য দিয়ে পাঠাচ্ছি, তা তরলের অণুর সঙ্গে এই একবর্ণী দৃশ্যমান আলো সংঘর্ষ হচ্ছে। এইগুলো ফোটন করার সমষ্টি আমরা বলেছি, কোয়ান্টাম তত্ত্বে আছে ফোটন করা। এই ফোটন করার সঙ্গে তরলের অণু পরমাণু সংঘর্ষ ঘটছে, কিছু কিছু ক্ষেত্রে সংঘর্ষ ঘটছে না, তাই মূল বিকিরণ চলে গেল। আবার কিছু কিছু ক্ষেত্রে সংঘর্ষ ঘটছে, সংঘর্ষ ঘটলে কী হবে, শক্তির আদান প্রদান হবে, শক্তি দেওয়া নেওয়া।
এইটার ক্ষেত্রে দেখা গেল ফোটন কণা থেকে শক্তি কিছু তরলের অণুতে চলে গেল, এইটাই স্বাভাবিক, এটাই বেশি ঘটে। ফোটন কণা থেকে ফোটন কণার সঙ্গে তরলের অণু সংঘর্ষের সময় ফোটন কণার থেকে কি শক্তি তরলের অণুতে চলে গেল, ফলে ফোটনের শক্তি কমে গেল, মানে কম্পাঙ্ক কমে গেল, তার মানে তরঙ্গদৈর্ঘ্য বেড়ে গেল। এইটাকে বলা হয় স্টোকস রেখা, এইটাকে বলা হয় স্টোকস রেখা। এই রেখাগুলোকে যার তরঙ্গদৈর্ঘ্য বেড়ে গেল অর্থাৎ শক্তি কমে গেল। অপরপক্ষে কি হলো, তরলের অণু থেকে ফোটনের অণু শক্তি শোষণ করলো, ফলে ফোটনের শক্তি বেড়ে গেল, ফলে তরঙ্গদৈর্ঘ্য কমে গেল। এইটা হচ্ছে তোমাকে বলা হয় বিপরীত স্টোকস রেখা বা অ্যান্টি স্টোকস রেখা। বিপরীত স্টোকস রেখা, স্টোকস রেখা, বিপরীত স্টোকস রেখা, এই তিন ধরনের রেখা তৈরি হয়। আর এটাকে বলা হয় র্যালে বিক্ষেপণ। এইটাকে বলা হয় র্যালে বিক্ষেপণ। কিন্তু ঘটনাটা ঘটছে কি দেখো, বেশিরভাগই মূল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ বেরিয়ে চলে আসবে, এর পাবনত সবচেয়ে বেশি, তারপর এটা ঘটবে আর এটা খুব কম ঘটে। সেই জন্য ছবিটা দেখো, যদি আমি এটা আঁকি, এটা যদি আঁকি দেখো এইরকম আছে, আর এটা খুব কম, ঠিক আছে, এটা তীব্রতা। আর আমনচ্যুতি তার তীব্রতা, এটা হচ্ছে মূল বিকিরণ, এটার তীব্রতা সবচেয়ে বেশি, এটা বেশি ঘটনা ঘটবে। তারপর স্টোকস রেখা, এটা স্টোকস রেখা, এর তীব্রতা এর থেকে সামান্য কম, কিন্তু বিপরীত স্টোকস রেখাটা খুব সামান্য ঘটে, তাই তীব্রতা খুবই কম। তিন ধরনের রেখা তৈরি, একটা, দুটো, একটা, তিনটে, তিন ধরনের রেখা তৈরি হয় বা তিন ধরনের ঘটনা ঘটে। এই হচ্ছে রামন ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো করবে। এই যে স্টোকস রেখা, অ্যান্টি স্টোকস রেখা, র্যালে রেখা, এই তিন ধরনের রেখাগুলোকে বলা হয় রামন ক্রিয়া রেখা একত্রে। হ্যাঁ, স্টোকস আর বিপরীত রেখাগুলো মূল রেখা দুদিকে থাকে, এইসব বৈশিষ্ট্যগুলো আছে। স্টোকস রেখার ক্ষেত্রে নিউ জিরো মাইনাস ডেল্টা নিউ জিরো, স্টোকস রেখার ক্ষেত্রে কম্পাঙ্ক কমে যায়, বিপরীত স্টোকস রেখার ক্ষেত্রে কম্পাঙ্ক বেড়ে যায়। ওই যে আপতিত আলো যেটা পাঠানো হচ্ছে তার কম্পাঙ্ক বেড়ে যায় আর কমে যায়। আর মূল যে বিক্ষেপণ, আমার র্যালে বিক্ষেপণ, তার কম্পাঙ্ক একই থাকে। কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে রামন ক্রিয়ার ব্যাখ্যাটা যে বললাম, হ্যাঁ, শক্তি আদান প্রদান হয়, এর শক্তি হতে চলে যাচ্ছে, ওর শক্তি হতে চলে আসছে, তারপরে এই ঘটনাগুলো ঘটে। এই পর্যন্তই করবে, ম্যাথমেটিক্যাল দরকার নাই ক্যালকুলেশন। রামন ক্রিয়ার প্রয়োগ কোথায় কোথায় ব্যবহার করা হয়? রামন ক্রিয়া প্রয়োগ কোথায় কোথায় ব্যবহার করা হয় না, বিভিন্ন যৌগ ও কেলাসের আণবিক গঠন জানার জন্য এই ক্রিয়া প্রয়োগ করা হয়। কোনো বিশেষ অণুর পারমাণবিক সজ্জা সম্বন্ধে তথ্য রামন ক্রিয়ার সাহায্যে জানা যায়। নিউক্লিয়াসের স্পিন সম্বন্ধে তথ্য এই ক্রিয়ার সাহায্যে পাওয়া যায়। সুতরাং এখানে রামন ক্রিয়া কি, রামন ক্রিয়ার বৈশিষ্ট্য, স্টোকস রেখা কি, অ্যান্টি স্টোকস রেখা কি, র্যালে রেখা কি, রামন রেখা কি, হ্যাঁ, রামন চ্যুতি কি, এগুলো মোটামুটি মুখস্থ করবে, জেনে নেবে। আর কোয়ান্টাম তত্ত্বের সাথে ব্যাখ্যা বলে 1, 2, 3, 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টই ব্যাখ্যা করলে হয়ে যাবে, আর ম্যাথমেটিক্যাল দরকার নাই ইত্যাদি। আর রামন ক্রিয়ার প্রয়োগ এগুলো করবে তাহলেই হবে। আর হটসও বেশি কোশ্চেন নেই, অল্প একটা আছে, এগুলো একটু সাধারণত দেখে দেখে নেবে। এই হলো মোটামুটি আলো বিচ্ছুরণ আর বিক্ষেপণ সম্পর্কে যা ছিল মোটামুটি আমি বললাম, এবার একটু দেখবে এগুলো, আর কিছু নেই কটা। ঠিক আছে, নেক্সট ক্লাস আলোকীয় যন্ত্র হবে। আর তার আগে এগুলো একটু দেখে নেবে, এখানে অঙ্ক সেরকম কিছু নেই, সেট ওয়ানে 3, 4, 5, 6টা অঙ্ক আছে, ওই উদাহরণে যেমন আছে সেভাবে দেখে তোমরা একটু করে নেবে। ওকে, আমার আর কিছু বলার নেই, এবার দেখো।
ঠিক আছে, রাখছি। একটু ভালো করে যদি অসুবিধা হয় প্রবলেম হয় পরের দিন আমাকে জানান।